এইটার পর আছে আলফা বিঘটনের সূত্র। ঠিক আছে, মানে প্রথমে এটা যদি লিখিস, যারা শুনে শুনে লেখছিস তারা এরকম পয়েন্ট দিবি। ঠিক আছে, যে তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র, বা এটা দিবি সডিশ সূত্র। তেজস্ক্রিয় বিঘটনের সরণ সূত্র বা ক্ষয়ের সূত্রও বলতে পারিস, বা সডিশ সূত্র, মানে সডি ভাজান্স বলে একজন বিজ্ঞানী ছিল, সে সূত্রটা দিয়েছিল, সেই জন্য এটাকে সডিশ সূত্র বলা হয়। কি বলা হয়? সডিশ সূত্র। ঠিক আছে, এবার আলফা বিঘটনটা কি ভালো করে শুনবি। ধর কোনো একটা পরমাণু আছে, আলফা বিঘটনের সূত্র এরকমভাবে পয়েন্ট দিবি। ঠিক আছে, এইটা একটা পরমাণু, এক্স একটা পরমাণু, এই পরমাণুর এটা কি সংখ্যা? ভর সংখ্যা। আর নিচে লিখলাম জেড, জেডটা কি সংখ্যা? হ্যাঁ, পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এইটার থেকে ধর আলফা বেরোলো, কি রশ্মি নির্গত হলো? আলফা। যদি আলফা বেরোয়, আলফা মানে কি আগের দিন বলেছিলাম, একবার মনে করে দেখ। আলফা মানে হিলিয়াম, আর উপরে কত হয়? নিচে হয় 2, উপরে হয় কত? 4। তাহলে এবারে আলফা বেরিয়ে যাচ্ছে, আলফা যদি বেরিয়ে যায় তাহলে উপর থেকে কত কমে যাবে? উপর থেকে 4 কমে যাবে। মানে এ ছিল আগে ছিল এ, উপর থেকে 4 কমে যাবে, তার মানে a-4 হয়ে যাবে। আর নিচে কত ছিল? জেড। আলফা বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস, তাহলে জেডের থেকে 2 মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে কত হয়ে যাবে? z-2। এবার শুন, এই যে এক্স লিখেছিলাম, এখানে এক্স বাদ দিয়ে তুই যে কোনো পরমাণু লিখতে পারিস, যে কোনো। ঠিক আছে, এক্স বাদ দিয়ে আমি লিখলাম ওয়াই। এবার ব্যাপার হচ্ছে এক্স কেন লিখলাম নাই, কেননা পরমাণু ক্রমাঙ্ক আগে জেড ছিল, এখন জেড থেকে z-2 হয়েছে, পরমাণু ক্রমাঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া মানে মৌলটাই চেঞ্জ হয়ে যাওয়া। যেমন আমরা যদি বলি 2 মানে কাকে বোঝাচ্ছে? আমরা হিলিয়ামকে। আমি যদি বলি 7 মানে কাকে বোঝাচ্ছে? নাইট্রোজেনকে। 8 মানে কাকে বোঝাচ্ছে? অক্সিজেনকে। 20টা মৌল মুখস্থ করেছিলি, প্রথম যে 20টা মৌল আছে। 11 মানে কাকে বোঝাচ্ছে? সোডিয়ামকে। 20 বলতে কাকে বোঝাচ্ছে? ক্যালসিয়ামকে। তার মানে ওইগুলো হচ্ছে ওদের ধর্ম। মানে যখন আমি বলবো 20, তার মানে তোকে বুঝলে দেবো ক্যালসিয়ামের কথা বলছি। যখন আমি বলবো 17, ঠিক আছে, 17 মানে কোল্ড্রিনের কথা বলা হচ্ছে। তার মানে এই সংখ্যাটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে। সেখানে এক্সট্রা আমরা কি লিখলাম এখানে? ওয়াই। তোর যদি মনে হচ্ছে ওয়াই বাদ দিয়ে আমরা অন্য কোনো লিখবো, তাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এখান থেকে কী বেরিয়েছে বললাম আমরা? কি বেরিয়েছে? আলফা বেরিয়েছে, তাই তো? তাহলে আলফাটাও তো আমাকে এখানে লিখতে হবে। আলফা বা হিলিয়াম। আলফা কোনা বেরিয়েছে বা হিলিয়াম বেরিয়েছে। আলফার এখানে কত হয়? 2, আর এখানে কত হয়? 4। এইটাই আলফা বিঘটনের সূত্র। আলফা বিঘটনের সূত্র মানে কি? ভর সংখ্যা কত কমেছে বলতো? 4 কমেছে। পারমাণবিক সংখ্যা কত কমেছে? 2। এইটাই আলফা বিঘটনের সূত্র। তাহলে সরণ সূত্র কেন বলছে? পরীক্ষায় পড়বে না সরণ সূত্র কেন বলছে, শুনে রাখ শুধু। দেখ, ধর একজনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11, একজনের পারমাণবিক ক্রমাঙ্ক 11 মানে কাকে বোঝাচ্ছে বলতো? সোডিয়ামকে। এবার 11 থেকে 2 কমে যাচ্ছে, মানে 9 হয়ে যাচ্ছে। তার মানে পর্যায় সারণীতে হয় সে আগে চলে আসবে, বল আগে চলে আসবে কিনা, বা পরে চলে আসবে, যেমন হবে আর কি, আগে পরে সরিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে সরণ সূত্র বলা হয়। আর সডি ভাজান্স দিয়েছিল বলে এটাকে সডিশ সূত্রও বলা হয়। কি বললাম আমরা? হ্যাঁ, সডিশ সূত্র। ঠিক আছে, তাহলে সডি ভাজান্স দিয়েছিল বলে এটাকে সডিশ সূত্র বলা হয়। কি বলা হয়? আরেকটা বলা হয় সরণের সূত্র। তাহলে যদি আলফা বিঘটনের সূত্র লিখতে বলে তাহলে কি লিখবি? ভর সংখ্যা কত একক কমে যায়, আর পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আলফা বিঘটনের সূত্র। আলফা মানে কোনটা বোঝাচ্ছে? হিলিয়াম কণা। ঠিক আছে, এটা হলো আলফা বিঘটনের সরণ সূত্র। এইরকম একই রকমভাবে আছে বিটা বিঘটনের সূত্র। বিটা বিঘটন দেখবি, ধর এক্স একটা পরমাণু, ভর সংখ্যা কত? এ, পারমাণবিক ক্রমাঙ্ক কত? জেড। এটার থেকে বিটা বেরোচ্ছে, বিটা নির্গত হচ্ছে। এবার শোন, বিটা মানে কি? বিটা মানে হচ্ছে ইলেকট্রন কণা স্রোত। কি কণা স্রোত? ইলেকট্রন কণা স্রোত। তাহলে এইখানে লিখি ইলেকট্রন ই, আর নিচে লিখতে হয় -1, উপর লিখতে হয় 0। ঠিক আছে, এটা হচ্ছে কার? বিটা। ঠিক আছে, এইবারে বিটা বেরোচ্ছে, বিটা নির্গত হচ্ছে মানে কি হবে বলতো? মাইনাস। ইয়ার আগেও কি হবে? মাইনাস। কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বল? তার মানে ই এখানে কি হয়ে যাবে? +1, আর উপরে 0 হয়ে যাবে। বল বটে কিনা? বেরোচ্ছে তো, নির্গত হচ্ছে। আগেরটা কি লিখেছিলাম দেখ, বুঝতে পারিস? সবই বলে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে শুন। আগে কি হচ্ছিল দেখ, আলফা
আলফার কি ছিল বলতো, এইখানে হিলিয়াম, এখানে 2, এখানে 4, নির্গত হচ্ছিল। আলফা কি হচ্ছিল, নির্গত হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল বলে আমরা উপর থেকে 4 মাইনাস করছিলাম, আর নিচের থেকে কত মাইনাস করছিলাম আমরা একটু আগে করছিলাম না, আলফা বেরেলে উপর থেকে 4 মাইনাস করছিলাম, নিচের থেকে 2 মাইনাস করছিলাম। এরকম বিটার সংকেত এইটা বটে, কিন্তু এবারে বিটা নির্গত হচ্ছে। বিটা নির্গত হচ্ছে মানে কি, এইটার আগে মাইনাস বসবে, ঠিক আছে, আর এটার আগে মাইনাস বসুক আর প্লাস বসুক, জিরো তো, জিরো প্লাস হোক আর মাইনাস হোক, কি এটা তার মানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে বলতো, +1, মানে নিচটা 1 একক কি হবে, বাড়বে না কমবে, নিচেরটা বাড়বে, ঠিক আছে। তাহলে এইখানে দেখ জেড ছিল, জেড ছিল, এখন কি হয়ে যাবে, জেড +1 হবে, কেননা এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর উপরে এ ছিল, উপরে তো এখানে 0, এবারে +0 হোক আর -0 হোক, এটা এই থাকবে, তাহলে এটা এই থাকল, ঠিক আছে। এখানে x পরমাণু ছিল, এটা এখানে কি পরমাণু হয়ে গেছে, y পরমাণু হয়ে গেছে। তাহলে বিটা বিঘটনের ক্ষেত্রে কি হয়, বিটা বিঘটনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক, কিন্তু ভর সংখ্যার কোনো রূপ পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এটা কি বেরিয়েছে বলতো, বিটা বেরিয়েছে। এটা কি নির্গত হয়েছে, বিটা। তাহলে বিটা লিখলাম, নিচে কি লিখতে হয় -1, উপরে কি লিখতে হয় 0, বল এতটা বুঝতে পারছিস কি। তাহলে এটা কিসের সূত্র হলো, বিটা বিঘটনের সূত্র। এটা হচ্ছে বিটা বিঘটনের সূত্র। আলফা বিঘটন আর বিটা বিঘটন পড়ানো হয়ে গেছে। এবার শুন গামা রশ্মি, গামা রশ্মিটা পরে বলছি, তার আগে আরেকটা জিনিস শুন, ভর সংখ্যা সংরক্ষণ। দেখ রে এদিকে দেখা, এই যে এটা তো সমান, সমানটার বাম দিকে ভর সংখ্যা কত আছে বল, এই সমানটা ডান দিকে দেখ, আর এইটা ভর সংখ্যা, ইয়ার ভর সংখ্যা কত, 0, তার মানে সে এই তো হচ্ছে। তাহলে ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে, তাহলে আমরা বলতে পারি ভর সংখ্যা আগে যা ছিল আর এটার পরে ভর সংখ্যা একই থাকে, তার মানে ভর সংখ্যা সংরক্ষিত থাকে, ভর সংখ্যা কি থাকে, সংরক্ষিত থাকে। আবার নিচেরটার দিকে তাকা, পারমাণবিক ক্রমাঙ্ক কত, সমানের ওই দিকে দেখ, এখানে আছে z+1 আর এখানে -1, মানে ওই দিকেও কত হচ্ছে, সেই জেডই হচ্ছে কিনা, বুঝতে পারলি কিনা। এখানে z+1 আর এখানে -1, টোটাল কত হচ্ছে, হ্যাঁ জেড কত হচ্ছে, জেডই হচ্ছে, আর এইদিকে কত আছে, জেড। তাহলে পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন হচ্ছে, পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ভর সংখ্যাও সংরক্ষিত থাকে আর পারমাণবিক সংখ্যাও সংরক্ষিত থাকে। কোনটা কোনটা সংরক্ষিত থাকে বললাম, ভর সংখ্যারও চেঞ্জ হয় না। ওটা কি বিটা বিঘটনের ক্ষেত্রে না আলফার ক্ষেত্রে হইতো, আলফার ক্ষেত্রে কি লিখেছিলাম দেখ, আলফার ক্ষেত্রে দেখাই দিচ্ছি কুইক করে, হ্যাঁ দেখবি, এক্স এখানে এ, এখানে কি ছিল জেড। আলফার ক্ষেত্রে যেটা এখন লিখেছিলাম, উপরের থেকে কত কমতো, এর থেকে কত কমতো 4, আর নিচের থেকে কত কমে, আর এইটার সাথে আমরা কি লিখেছিলাম, হিলিয়াম বা আলফা, নিচে লিখেছিলাম 2, উপরে 4, বল এই যে সমানটা, এটা সমানটা, সমানের এইদিকে ভর সংখ্যা কত আছে, এ, আর এইদিকে টোটাল ভর সংখ্যা দেখ, এইখানে এই -4 আর এইখানে +4, তাহলে +4 -4 কাটা যাবে, সে এই হবে। নিচটা দেখ, ইয়ার নিচে কত আছে, জেড পারমাণবিক সংখ্যা, ইয়ার নিচে দেখ এইখানে আছে z-2 আর এইখানে +2, তাহলে +2 -2 কি হবে, তাহলে জেডেই পড়ে রইল। তার মানে বলতে পারি আলফা বিঘটন হোক আর বিটা বিঘটন হোক, ভর সংখ্যাও সংরক্ষিত থাকে আর পারমাণবিক সংখ্যাও সংরক্ষিত থাকে, বল বুঝতে পারিস কি। তাহলে যদি প্রশ্ন আসে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রে, তেজস্ক্রিয় বিঘটনের সময় ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সংরক্ষিত থাকে কি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও পারবি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার শুন, নেক্সট হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মি ভালো করে শুনবি, গামা রশ্মি, হ্যাঁ এইটা জানি না তোরা পড়েছিস কি না, ঠিক আছে। একটা থাকে দেখবি গ্রাউন্ড স্টেট, ভূমিস্তর, সেই পরমাণুগুলো ভূমিস্তরে থাকে, তারপরে এক্সাইটেড স্টেট, উত্তেজিত স্তর, E1 দিয়ে লিখতে দেখবি ক্লাস 11, এক্সাইটেড 1, এক্সাইটেড 2, উত্তেজিত, প্রথম উত্তেজিত স্তর, দ্বিতীয় উত্তেজিত স্তর, তৃতীয় উত্তেজিত স্তর, এরকম থাকতো। মানে সবাই, কেউ তো উত্তেজিত অবস্থায় থাকতে যায় না, সবাই কি করবে বল, ভূমিস্তরে আসতে যাইবে। ধর কেউ আলফা বের করলো,
কেউ আলফা নির্গত করলো বা কেউ বিটা নির্গত করলো, সে তখন পুরোপুরি উত্তেজিত অবস্থায় চলে আসে, পুরোপুরি উত্তেজিত মানে পুরো রাগা অবস্থায় থাকে। তাহলে সে কী করবে, রাগটা বার করতে যাইবে। সেই জন্যে ধর সে কোনো উত্তেজিত অবস্থায় আছে, এই অবস্থায় আছে E1, প্রথম উত্তেজিত অবস্থায় আছে, সে কী করবে, ভূমিস্তরে আসতে যাইবে। যেই ভূমিস্তরে আসতে যাইবে মানে তার রাগটা বার করতে হবে, সে নর্মাল হতে যাইছে, তার মানে তাকে রাগটা কী করতে হবে, বার করতে হবে। তখন এই রাগটাই যখন বেরাবে নাই, তখন সেটা গামা হিসাবে বেরাবে। কী হিসাবে বেরাবে, গামা হিসাবে বেরাবে। এবার ধর কেউ উত্তেজিত আরও বেশি রাগ অবস্থায় আছে, দ্বিতীয় উত্তেজিত স্তরে আছে, সেও কোথাকে আসতে যাইবে, গ্রাউন্ডকে আসতে যাইবে, ভূমিকে আসতে যাইবে নর্মাল অবস্থায়। সেও কী করবে, রশ্মি বার করবে, সেটাও কি রশ্মি, গামা রশ্মি। মানে উত্তেজিত অবস্থায় থাকে, উত্তেজিত থেকে নর্মাল অবস্থায় আসতে চায়। তাহলে গামাটা কি, গামাটা হচ্ছে এক ধরনের শক্তি, জাস্ট এক ধরনের শক্তি। গামাটা হচ্ছে একটা চাটনির মতো, ভালো করে শুনে রাখ, গামাটা হচ্ছে একটা চাটনির মতো। দেখ ভাতের ভোজেও দেখবি চাটনি দেয়, আর লুচির ভোজেও দেখবি চাটনি দেয়। সেরকম যদি কোনো পরমাণু থেকে আলফা বেরায়, যদি আলফা বেরায়, তখন পরমাণুটা কী অবস্থায় চলে যায়, উত্তেজিত অবস্থায় চলে যায়। তাহলে আলফা বেরানোর পর কী বেরোবে, গামা বেরোবে। একইভাবে যদি কোনো পরমাণু বিটা বার করে, তারপরেও কী বার করবে, সে কী করবে, গামা বার করবে। কি বললাম ভালো করে শুন, ধর কি কোনো একটা নিউক্লিয়াস কি নির্গত করছে, আলফা নির্গত করছে। যদি কেউ আলফা নির্গত করে, ঠিক আছে, তাও গামা বার করতে হবে। কেউ যদি বিটা নির্গত করে, তাকেও কী করতে হবে, গামা নির্গত করতে হবে। মানে গামাটা হচ্ছে চাটনির মতো, বললাম না, মানে ভাতের ভোজেও দিবে আর লুচির ভোজেও দিবে, ঠিক আছে। আবার কি জানিস, একসাথে কোনো পরমাণুর অত দম হয় না যে একসাথে আলফা আর বিটা একসাথে বার করবে, কোনোভাবেই বার করবে না, পারবে কি না, অত ক্ষমতা নাই। হয় মানে কেউ আলফা বার করবে, কেউ কী বার করবে, বিটা বার করবে। তাতে আলফা বার করুক বা বিটা বার করুক, আলফার পরও গামা বার করতে হবে আর বিটার পরও গামা বার করতে হবে। কেন জানিস, আলফা বার করলেও সে উত্তেজিত অবস্থায় চলে যায়, আর বিটা বার করলেও সে উত্তেজিত অবস্থায় চলে যায়, পুরো উত্তেজিত, পুরো রাগ অবস্থায় থাকে। তখন ওর যে শক্তিটা, ও যখনই ভূমিতে আসতে যাইবে, নর্মাল অবস্থায় যে আসতে যাইবে, তখন ওর রাগটা তো বার করতে হবে, তখন ওই শক্তিটাকেই বার করবে এক ধরনের তরঙ্গ আকারে, সেইটাই হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। তাহলে গামা রশ্মি কখন বেরোয়, আলফা, হ্যাঁ গামা রশ্মি হচ্ছে আলফা বেরানোর পরও বেরোবে আর বিটা বেরানোর পরও গামা বেরোবে। কি কি না, কোনো পরমাণু এরকম বার করবে কিনি, দুটো একসাথে বার করেই না, ঠিক আছে। কোনো পরমাণু দেখ, আমরা উদাহরণের সময় দেখাই দিই যে 3টে আলফা 2টো বিটা বেরোলো, দেখাবো আমরা, ঠিক আছে, কিন্তু এরকম হয় না। কোনো পরমাণু হয় আলফা বার করে, ঠিক আছে, বা এরকম হতে পারে যে প্রথমে আলফা বার করলো, ঠিক আছে, নিয়ে একটা অন্য পরমাণুতে পরিণত হলো, নিয়ে অন্য পরমাণুটা আবার স্থির অবস্থায় আসার জন্য বিটা বার করতে পারে, ঠিক আছে। যাই হোক, আলফা বিটা একসাথে বার করে না। রাদারফোর্ডের যে একটা পরীক্ষা আছে না, দেখবি রাদারফোর্ডের একটা পরীক্ষা আছে, ওই সে সোনার পাত দিয়ে, আর পর রাদারফোর্ডের পরমাণু মডেল, ওইখানে দেখবি 3টা রশ্মি বার করছে, আলফা বিটা গামা 3টা রশ্মি বার করছে। তো কিন্তু 3টা রশ্মি বার করার জন্য দেখবি এখানে লেখা আছে যে মিশ্রিত তেজস্ক্রিয় নমুনা নেওয়া হয়েছিল, মিশ্রিত মানে একসাথে মিশ্রণ নেওয়া হয়েছিল, রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, এগুলো ইউরেনিয়াম, এগুলো মিশ্রণ নিয়ে হয়েছিল। তাহলে কেউ আলফা বার করছে, কেউ বিটা বার করছে, এরকম করে বার করছে। যাই হোক, গামা বার করতে হলে হয় আলফা বার করতে হবে, আর না হলে এবার বলতো, যদি কেউ আলফাও না বার করে, বিটাও না বার করে, তাকে গামা বার করবে? মানে তুই ভাতের ভোজ খেতে জানি না, লুচির ভোজ খেতে, তোকে চাটনি এনে দেবে কেউ, শুধু চাটনিটা খিচুড়ি এনে দিবে, ঠিক আছে। তাহলে হয় আলফা তোকে বার করতে হবে, আর নাহলে তোকে বিটা বার করতে হবে, শুধু গামা বেরাবে না। এবারে ওইটা তো লিখলে হবে না, যে ভাতের ভোজ লুচির ভোজ ওইটা লিখলে হবে না। লেখাটা কি লিখবি শুন, কোনো পরমাণু যদি আলফা নির্গত করে, তাহলে সে উত্তেজিত অবস্থায় পৌঁছায়। তাহলে উত্তেজিত অবস্থা থেকে কিসে আসতে চায়, ভূমি স্তরে আসতে চায়, তখন ও শক্তিটাকে বের করে, কি হিসাবে বার করে, তরঙ্গ হিসেবে, মানে গামা হিসেবে। একই রকমভাবে যদি কোনো পরমাণু বিটা বের করে, তখনও সে উত্তেজিত অবস্থায় পৌঁছে যায়, তাহলে ভূমি স্তরে আসতে যায়, তখনও গামা বার করে। কিন্তু যদি কেউ আলফা বিটা না বার করে, সে কী জন্য উত্তেজিত অবস্থায় যাবে? তোকে কেউ কিছু করলো না, তুই শুধু যদি রাগিয়েছিস, তাহলে তুই খেপা বটিস, বটে কি না? আলফা বিটা কিছুই বার করে না, তা উত্তেজিত অবস্থায় চলে গেল, সম্ভব কি? সম্ভব নেই। তাহলে হয় আলফা আর না হলে বিটা বার করতে, তবেই গামা বার করতে পারবো আমি,
ঠিক আছে, গামা রশ্মিটা কি বুঝতে পারছিস তো? এবার শুন, গামা রশ্মির কোনো আধানও নাই, ঠিক আছে, গামা রশ্মির কোনো আধানও নাই আর ভরও নাই। গামা এরকম দেখ, গামা তো হ্যাঁ 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 কি হ্যাঁ 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 স্টার মানে এটা উত্তেজিত অবস্থা বুঝতে চাই। এদিকে দেখ গামা, এদিকে দেখ রে গামা, ঠিক আছে, গামার ভর জিরো আর আধানো জিরো, দুটোই জিরো, ভর জিরো আর আধানো জিরো। তার মানে যদি গামা বেরিয়ে বলতো এরকম একটা পরমাণু হচ্ছে এক্স, এখানে উপরে এ, এখানে জেড, ঠিক আছে, এই নিচেরটা আধান, ঠিক আছে, এর নিচেরটা আধান উপরেরটা ভর, দুটোই তো জিরো। দেখ এইটার থেকে যদি গামা নির্গত হয়, এটার থেকে কি নির্গত হয়? গামা নির্গত হয়। তার মানে এ থেকে কত বিয়োগ হবে বল? জিরো। আর যেটার থেকে কত বিয়োগ হবে? বুঝতে পেরেছিস কি না? গামা মানে কি উপরেও জিরো আর নিচেও জিরো। নির্গত হোক না, এর থেকে কত কমবে? জিরো কমবে। যেটার থেকে কত কমবে? জিরো কমবে। বলতো পরমাণুটা সেইটাই থাকবে কিনা? কেননা আগেও এ ছিল আর এখনও কি আছে? এই তো আছে। আগে জেড ছিল, এখনও তো জেডেই আছে। তার মানে কোনো পরিবর্তন হয়েছে? যদি প্রশ্ন আসে যে গামা রশ্মি নির্গত হলে ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হয়? ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন হয়? হয় না। কারণ কি? গামা রশ্মির ভরহীন আর আধানহীন, ভরহীন আধানহীন, ভর নাই আর আধানও নাই। সেই জন্য গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে পরমাণুটার কোনো চেঞ্জ হয় না। যদি এরকম প্রশ্ন দেয় যে গামা রশ্মি নির্গত হলে কি মৌলটি অন্য নিউক্লিয়াসে পরিণত হয়? হয় না। হয় কি? কোনো চেঞ্জ হচ্ছে কি? আগেও জেড ছিল, এখনও জেডেই আছে। আগে এক্স ছিল, আগে এখনও এক্সেই আছে। তার মানে যদি গামা রশ্মি নির্গত করেও তাহলে মৌলের নিউক্লিয়াসটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, আলফা বিটা গামা বিঘটনটা বুঝতে পেরেছিস আশা করি। ঠিক আছে, আলফা বিটা গামা বিঘটন বুঝতে পেরেছিস। অভিক তো আগের দিন আসিস নি মনে হচ্ছে, তাহলে বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ আগের ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। পারলি বুঝতে? আলফা বিটা গামা তো ধীরে ধীরে বুঝলে আশা করছি পারবি বুঝতে, এরকম কিছু হবে না। ভর সংখ্যা সংরক্ষণ সূত্র আর পর্যায় সারণী সংরক্ষণ, পারমাণবিক সংখ্যা সংরক্ষণটা বুঝতে পেরেছিস? সে ভর সংখ্যাটা এইদিকে যত ছিল ওইদিকেও এটাও হয়ে গেছে আমাদের পড়ানো। এবার নেক্সট শুন, এবার হচ্ছে বিঘটন শক্তি। এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে, মানে অভিজ্ঞের, তোদের হবে না, ঠিক আছে, ভালো করে শুনবি। একটা পরমাণু নিয়েছিলাম আমরা, দেখ মনে করি এক্স, ঠিক আছে, উপরে কি নিয়েছিলাম আমরা? এ, নিচে কি নিয়েছিলাম? জেড। এটার থেকে আলফা বেরোচ্ছিল, আলফা। আলফা বেরোলে কি হবে বলতো? এটা উপরের থেকে কত কমবে? 4, আর নিচের থেকে কত কমে যাবে? 2। এক্সটা এক্স লিখবো না অন্য লিখবো? ওয়াই লিখে দিচ্ছি, ঠিক আছে। কি লিখলাম? ওয়াই। কেন এক্স লেখা চলবে কি? কারণ কি জেডটা এখানে Z-2 হয়ে গেছে। তারপরে শুন, আর এটার সাথে কি লিখেছিলাম আমরা? 2, আর এখানে কত লিখেছিলাম আমরা? 4। এইবার শুন, এইটার এই জায়গাটার ভর যা হবে, এর ভর একটু বেশি হবে, ঠিক আছে, ইয়ার ভর কি হবে? একটু বেশি হবে। ইয়াদের দুজনের ভরের সমষ্টির তুলনায়, ইয়াদের দুজনের ভরের সমষ্টি তুলনামূলক কি হবে? তুলনামূলক কম হবে। এবার ব্যাপার হচ্ছে ইয়াদের ভরের তুলনায় এইটাই তো ভেঙে এইটা তৈরি করছে, তাহলে ইয়াদের ভর আর ইয়ার ভর তো সমান হওয়া দরকার। ইয়ার ভরটা তুলনামূলক কম হয়ে যাচ্ছে কেন? কেননা কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত, কিছুটা ভর কিসে রূপান্তরিত হয়? আগের দিন পড়াইছিলাম আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র, E = mc²। ঠিক আছে, এখানে ভর কি হয়ে যাচ্ছে? কিছুটা কমে যাচ্ছে, তাই তো? ভর কি হচ্ছে? কিছুটা, মানে ইয়ার ভর আর এইটা ভেঙেই তো এই দুটো তৈরি করছে। তার মানে এই দুজনের ভরের সমষ্টিটা একই হওয়া দরকার ছিল, কিন্তু তুলনামূলক কম হচ্ছে। তার মানে ভর কিছুটা কমে যাচ্ছে। কি করে কমছে? কোথায় গেল ভরটা? তখন বিজ্ঞানীরা খুঁজতে পারলো যে এই ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়েছে। ভরটা কিসে রূপান্তরিত হয়েছে? শক্তিতে। আর এই শক্তিটাকেই বিঘটন শক্তি বলা হয়। এই শক্তিটাকে কি বলা হয়? বিঘটন শক্তি। তাহলে এইখানে প্রশ্ন আছে, দেখবি পুরোপুরি ছায়ার বইয়ের পরপর পড়াচ্ছি আমি। যেগুলো এক্সট্রা আছে মানে বইয়ের বাইরে, সেইগুলো আমি আলাদা একদিন পড়াবো, ঠিক আছে। যেহেতু বইয়ের বাইরে বলতে
পড়তেও পারে, কনসেপচুয়াল বটে যেহেতু পড়তে পারে, এরকম ভাবিস না যে বইয়ের বাইরে তাহলে তো না করলে হবে, সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, যে যতটুকু কনসেপচুয়াল আছে আমরা পুরাটাই বলবো। ঠিক আছে, তো এগুলো সব বইয়ের অনুসারে পড়াচ্ছি, এখন বইয়ের বাইরেও পড়াচ্ছি নি। তারপরে আছে দেখবি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র, এইটি কিন্তু ইম্পর্ট্যান্ট। এইখান থেকে আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন শুরু হচ্ছে একটু। ঠিক আছে, বিশাল কিছু কঠিন নেই, খুবই সহজ আছে। ঠিক আছে, খুবই সহজ জায়গা। হ্যাঁ, আমরা এত স্পিডেও পড়াবো নাই, পয়েন্ট দিবি যারা মানে নোট বানাবি আর কি। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। ঠিক আছে, এবারে শুনবি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। আমি পরের দিন এই নিউক্লিয়াসের, ঠিক আছে, আমি যতগুলো বলছি মুখেও বলছি। ঠিক আছে, দেখ দুটো ভিডিও দিয়ে আছে, আগের দিনের ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি সবার খাতায়, মানে আমি যতগুলো কথা বলেছি, ঠিক আছে, কথা বলেছি মানে বোঝানোর রিলেটেড, মানে আমি এখন বাড়তি কথা বলছি এইগুলো লিখতে বলিনি তা বলি। ঠিক আছে, মানে যতগুলো বোঝানোর রিলেটেড আমি কথা বলবো সবগুলাই আমি যেন খাতায় দেখি, এরকম নয় যে যতটুকু আমি লিখেছি ততটুকু তোরা লিখেছিস। ঠিক আছে, বোঝানোর রিলেটেড আমি যতগুলো কথা বলেছি আমি সবার খাতাতে কিন্তু নিউক্লিয়াস আমি পরের দিন দেখবো, যেদিন টিউশন হবে সেই দিনই। নিউক্লিয়াস দুটো ভিডিও দেখ, ডেট ওয়াইজ দিয়ে আছে, বুঝতে পারবি, আমি লিখে দেবো। আমি মানে ওটা অন করা হয় না, আর ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো যেহেতু আমার ভিডিও করাও হয়নি, সেই জন্য আমার লেখা হয় না, নাহলে আমি অবশ্যই লিখে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এবার শোন কী পড়া বললাম, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, বিঘটনের সূচকীয় সূত্র। ধর এই জায়গাতে দেখবি রে, এইখানে একটা পাত্র আছে, ভালো করে শুনবি। এই জায়গাতে ধর কোনো পাত্র আছে, ঠিক আছে, এই জায়গাতে কোনো পাত্র আছে, আর এই পাত্রটাতে ধর ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, মানে এগুলো সব তেজস্ক্রিয়, পোলোনিয়াম আছে। ঠিক আছে, অনেকগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে। মানে কোনো বিজ্ঞানী তো বাদেই দে, কারো এত ক্ষমতা হয় নাই কেউ বলতে পারবে যে কোন পরমাণুটার বিঘটন আগে হবে। মানে ধর ইউরেনিয়ামের অনেকগুলো পরমাণু আছে, ইউরেনিয়াম তার একটা পরমাণু নয়। আমি যেমন এই কলমটার মধ্যে একটা পরমাণু আছে, কি এটার মধ্যে অসংখ্য কোটি কোটির উপরে পরমাণু আছে এটাতে, সেরকম ইউরেনিয়াম, এইটুকু ইউরেনিয়াম মানে কি এখানে ইউরেনিয়ামের কোটি কোটি আছে। এরকম থোরিয়ামের ওইখানে অনেক পরমাণু আছে, পোলোনিয়ামের ওইখানে কী আছে, অনেক পরমাণু আছে। কারো এত ক্ষমতা হয় নাই যে বলে দেবে এই পরমাণুটার বিঘটন আগে হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা, কেউ পারবে না বলতে, কেউ বলতে পারবে না। ঠিক আছে, যে কোন পরমাণুটা ভাঙবে আগে, বিঘটন মানে ভাঙবে, ঠিক আছে, বিঘটন মানে ভাঙা। ঠিক আছে, কোন পরমাণুর বিঘটন ঘটবে কেউ বলতে পারবে না। তাহলে তাহলে কেউ যদি বলতে পারবে না তাহলে কি বলতে পারবে? ঠিক আছে, বা এটাও বলতে পারবে না যে কখন শুরু করবে বিঘটন। কি বলছি ভালো করে শুন, দুটো জিনিস কেউ বলতে পারবে না। একটা হচ্ছে হ্যাঁ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, ওইটা তো বটে, মানে কেউ দুটো জিনিস বলতে পারবে না। কী কী দুটো জিনিস এগুলোও লিখবি কিন্তু খাতাতে। এক নাম্বার হচ্ছে যে এটা কখন বিঘটন করবে, কখন করবে, বা কোন পরমাণুটা আগে করবে কেউ বলতে পারবে না। কখন করবে, আজকে নাও করতে পারবো বিঘটন, ওর মন যাচ্ছে আজকে করবো না, 5 কোটি বছর পর করবো, করতে পারে। 5 কোটি বছর তুই বেঁচে থাকলে দেখবি। ঠিক আছে, ওটা ওয়ার মর্জি। ঠিক আছে, ওকে কেউ বাধ্য করতে পারবে না। তাহলে কি বলা যাবে ভালো করে শুনবি, এই বিঘটনের যে হার, ভালো করে শুনবি, বিঘটনের হার সময়ের সাপেক্ষে, কার সাপেক্ষে, কার সাপেক্ষে বলছি, সময়ের সাপেক্ষে। বিঘটন মানে ভাঙা, সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে মানে সেই টাইমে, সেই মুহূর্তে উপস্থিত মোট পরমাণু সংখ্যার বা মোট পরমাণুর সমানুপাতিক। এটা পুরোপুরি লেখা আছে বই, চাপের কিছু নেই, এটা দেখে দেখে টুকিস না। হ্যাঁ, সমানুপাতিক হয় না, এখানে লেখার দরকার নেই, তোরা ভিডিওটা আরেকবার দেখে দেখে ভালো করে মন দিয়ে শুনে লিখবি। পার্ট 2টা ভিডিওটা করা নাই, আমি পার্ট 2টা ভিডিওটা ডিলিট হয়ে গেছে মানে আর কি, সেটা আমি করে পরে একদিন দেবো। ঠিক আছে, কি লেখা আছে দেখ, সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত মোট পরমাণুর কি হয়, সমানুপাতি হয়। কার সাপেক্ষে বলেছি, সময়ের সাপেক্ষে। তাহলে যেহেতু সময়ের সাপেক্ষে বলেছি সেই জন্য আমরা নিচের টি নিলাম,
কার হার? সময়ের সাপেক্ষে কার হার? বিঘটনের হার। বিঘটনটাকে এন দ্বারা লেখা হয়, তাহলে সময়ের সাপেক্ষে বিঘটনের হার কার সমানুপাতি? কার সমানুপাতি? পরমাণুর সংখ্যা, ওই মুহূর্তে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা। কিন্তু ভালো করে শুন, এই যে এন আর টি লিখছি না, এটা ক্ষুদ্র সময়ের সাপেক্ষে নিতে হয়, ঠিক আছে? তাহলে ক্ষুদ্র সময়ের সাপেক্ষে যেহেতু নিতে হয়, তাহলে আমরা ক্ষুদ্র সময় সেখানে ডি ব্যবহার করলাম, ঠিক আছে? আর এখানেও কি ব্যবহার করব? ডি ব্যবহার করব। কেন ডি ব্যবহার করছি? ক্ষুদ্রের জন্য। তাহলে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সেই জন্য সময়টা নিচে, সময়ের সাপেক্ষে কার হার? বিঘটনের হার। সময়ের সাপেক্ষে কার হার? বিঘটনের হার কার সাথে সমানুপাতি? ওই মুহূর্তে উপস্থিত মোট পরমাণুর সমানুপাতি। তো মোট পরমাণুটা আমরা ধরলাম এন। মোট পরমাণু কতগুলো আছে? পরমাণু এন আছে। অবশ্যই এখানে কোন পরমাণুটা জানিস? এখানে না দরকার হলে বইয়ে নাই লেখা, এখানে লিখে দিবি অক্ষত পরমাণু। অক্ষত বলতে ক্ষয় মধ্যে তো হয় নাকি? অক্ষত পরমাণুর সমানুপাতি। অক্ষত পরমাণু মানে কি? যেগুলো এখনো পর্যন্ত ক্ষয় হয় নাই বা বিঘটন হয় নাই, সেইগুলো সমানুপাতি। মানে যেখানে পরমাণু বেশি সেখানে বিঘটনের হারটা বেশি। তুই ভাব, তুই এইটুকু তোর কাছে ইউরেনিয়াম আছে, তুই কোনো গ্যারেন্টি নাই যে বিঘটন হবে কি না বা কত বছর লাগবে, কিন্তু তোর এইটুকু জায়গায় তোর কাছে এতটা জায়গা জুড়ে আছে, তার মানে চান্সটা বেশি কিনা বল? মানে তোর কাছে এইটুকু ইউরেনিয়াম ছিল, সেটাতে বিঘটনের চান্সটা কম। কোনটা বিঘটন নাও ঘটতে পারে, কোনোটা, সবগুলো হয়তো 500 বছরের উপরে, তোর তাহলে এখন বিঘটন নাও হতে পারে, কিন্তু তোর কাছে এইটুকু জায়গায় তোর কাছে আছে এতটা ইউরেনিয়াম, তাহলে ওইখানে বিঘটনের হারটা বেশি। ওইটাই লিখছি তো, সময়ের সাপেক্ষে, সেই জন্য সময়টা নিচে, তাহলে সময়ের সাপেক্ষে কার হার? বিঘটনের হার কার সাথে সমানুপাতি? ওই মুহূর্তে যতগুলো পরমাণু আছে পরমাণুর সাথে সমানুপাতি। মানে পরমাণু যত বাড়বে বিঘটনের হার তত বাড়বে। এই কথাটা লিখবি, পরমাণুর সাথে সমানুপাতি। তো তাহলে পরমাণুর সংখ্যা যত বাড়বে বিঘটনের হারটাও তত বাড়বে। বল, বুঝতে পারছিস কি কথাটা? ক্লিয়ার আছে? এইবার আমরা কি করব? আমরা সমানুপাতি চিহ্নটা তুলব। তাহলে সমানুপাতি চিহ্নটা যদি তুলতে হয় আমাদেরকে, তাহলে আমরা দেখ কি করব, ডিএন ডিটি, ডিএন ডিটি সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করি তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। আর এইখানে যে ধ্রুবকটা নেওয়া হয় সেই ধ্রুবকটা হচ্ছে ল্যামডা, ল্যামডা ইন্টু এন। তাহলে ডিএন ডিটি সমান কি হলো? ল্যামডা এন, ঠিক আছে? এই ল্যামডাটাকে বলা হয় বিঘটন ধ্রুবক। ল্যামডাটাকে কি বলা হয়? বিঘটন ধ্রুবক। ওইটা পাশে লিখবি তোরা, আমি লিখছি না এখানে। ওই সমানুপাতি ধ্রুবক লিখিস না, ওইটা ক্লাস 10-এর জন্য, ও এত লেখার দরকার নেই। ল্যামডাটা কি ধ্রুবক? বিঘটন ধ্রুবক বা সূচকীয় ধ্রুবক বলতে পারিস বা ক্ষয় ধ্রুবক বলতে পারিস। তিনটাই নাম লিখে নিবি, বিঘটন ধ্রুবক, ক্ষয় ধ্রুবক, সূচকীয় ধ্রুবক, ঠিক আছে? ল্যামডা এন। কিন্তু ব্যাপার হচ্ছে এইটুকু লিখলেও ভুল, শুন রে, এইটুকু লিখলেও ভুল, ঠিক আছে? এইটার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, মাঝে মধ্যে পড়ে যায়। এই মাইনাস চিহ্নটির তাৎপর্য কি? তাৎপর্য সময়ের সাপেক্ষে কি হচ্ছে বল? যত সময় যাবে তত বিঘটন বাড়বে না কমবে? বিঘটন বাড়বে। তুই সময়ের সাপেক্ষে সময়টা নিচে আছে দেখি বলছিস, তাই তো? কিন্তু সময় যত বাড়বে তত বিঘটন বাড়বে। ধর এখন এখন ধরে নিচ্ছি এখন বিঘটন শুরু হলো, যত যত সময় যাবে তত সময়ের সাপেক্ষে বিঘটন বাড়বে। তো সময় যত যাচ্ছে বিঘটনটা বেশি নষ্ট হচ্ছে। ধর এখন নষ্ট হতে শুরু করেছে, বিঘটন ভাঙতে শুরু করেছে, ঠিক আছে? এটা আমরা সময়ের সাপেক্ষে বিঘটনের হারটা দেখছি। সময়ের সাপেক্ষে বিঘটনের হার পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতি। তুই এইটা দেখি বলছিস, এটা দেখি পরে বললে হবে না, এই যে ডিটিটা নিচে আছে, ঠিক আছে? ওইটা দেখি বললে হবে না, এটা পরমাণুর সংখ্যার সাথে দেখছি। আমরা কি বলছি দেখ, ধর এখন এখন কোনো পরমাণু ভাঙতে শুরু করলো, ঠিক আছে? কালকেও কি একই পরমাণু থাকবে? কি বলছি দেখ, আমার কাছে 10,000 পরমাণু ছিল। কত পরমাণু আছে? 10,000 পরমাণু আছে, ঠিক আছে? 10,000 পরমাণু আছে। আমি বললাম প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে 20টা পরমাণু ভাঙে, 20 পরমাণু বিঘটিত হয়। বল, 10,000 পরমাণু ছিল আমার কাছে, 1 সেকেন্ডে কতগুলো পরমাণু বিঘটিত হচ্ছে? 20টা পরমাণু বিঘটিত হচ্ছে। তাহলে 5 সেকেন্ড পর কি আমার এইটাই থাকবে? 100টা ভেঙে যাবে, বল বটে কিনা? তার মানে একই থাকছে না কমছে? হ্যাঁ, কমছে। সেই জন্যে এই চিহ্নটা ব্যবহার করা হয়। যেহেতু সময়ের সাপেক্ষে বিঘটনটা কমছিল, পরমাণুটা ভেঙে যাচ্ছে, তার মানে পরমাণুর সংখ্যাটা কমছে না? আর পরমাণু অক্ষত পরমাণুটা কমছে, অক্ষত পরমাণু থাকবে কি? ভেঙে যাচ্ছে। তো
ক্ষয় হয়ে যাচ্ছে। তো সময়ের সাপেক্ষে অক্ষত পরমাণুটা কমছে, সময়ের সাপেক্ষে অক্ষত পরমাণুটা কমছে নাই। যত সময় যাচ্ছে, আগে অনেকগুলো পরমাণু ভালো ছিল, অক্ষত ছিল, এখনো ক্ষয় হয় নাই। যত সময় যাবে তত ভাঙবে, তার মানে ক্ষত হচ্ছে। বুঝতে পারলি নাকি? ধর প্রথমে 10,000টা অক্ষত ছিল, তারপর ক্ষয় হচ্ছে, তাহলে অক্ষত পরমাণুটা কমছে না বাড়ছে? অক্ষত পরমাণুটা কমছে, তাহলে সময়ের সাপেক্ষে অক্ষত পরমাণুটা কি হয়? কমে। সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। এগুলো লেখবি, আমি বলে দিচ্ছি। আগে অক্ষত পরমাণু কতগুলো দিয়েছিলাম আমি? অক্ষত পরমাণু ধর দিচ্ছি আমি 100টা। কটা পরমাণু আছে অক্ষত পরমাণু? 1 সেকেন্ডে 10টি পরমাণু বিঘটিত হয়। কটি পরমাণু বিঘটিত হয়? 10টি পরমাণু বিঘটিত হয়। 2 সেকেন্ড পরে কটা পরমাণু বিঘটিত হবে বল? অভিজিৎ বলবে, বড় ঘুমাচ্ছি। 100টা অক্ষত পরমাণু ছিল, 100টা অক্ষত পরমাণু ছিল। 1 সেকেন্ডে কটি পরমাণু বিঘটিত হয়? 10টি। তাহলে 2 সেকেন্ডে কটি হবে? 20টি পরমাণু বিঘটিত হবে। এবার বল অক্ষত পরমাণুর সংখ্যা কত 2 সেকেন্ড পরে? 2 সেকেন্ড পর অক্ষত পরমাণুর সংখ্যা, আগে 100টা অক্ষত ছিল, কিন্তু 2 সেকেন্ডে তো 20টা ভেঙে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে। তাহলে 100 মাইনাস 20 মানে কটা হবে? কমছে নাই? আগে 100 ছিল, এখন কত হয়ে গেছে? কমছে। তার মানে অক্ষত পরমাণুর সংখ্যা কমছে বলে এখানে কি ব্যবহার করা হয়? মাইনাস। বল একটু বুঝতে পেরেছিস কিনা? একদম ক্লিয়ার? এটা লিখবি। হ্যাঁ, এইটার পর আছে তোর এই বিঘটনের যে সূচকীয় সূত্রের সমীকরণ আছে। তাহলে এইবারে এই এতটা লেখার পর, ঠিক আছে, এতটা লেখার পর পয়েন্ট দিবি যে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রে সমীকরণ, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সমীকরণ, এরকম বলে একটা পয়েন্ট দিবি। ঠিক আছে, এতটা লেখার পর যেহেতু আমরা প্রমাণটা করব, ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু লেখা লিখতে হবে। ধরি টি সমান 0 সময়ে, যখন সময় সমান 0 ছিল, ধরি টি সমান 0 সময়। এবার অনেকে বুঝতেই পারে না, এটা লিখে দিই টি সমান 0 সময়। টি সমান 0 সময় মানে কি? সময় কখন 0 ছিল? হ্যাঁ, মানে শুরুর সময়, মানে আমি এতক্ষণ পর্যন্ত বিক্রিয়াটার দিকে তাকাইনি। হ্যাঁ, বিক্রিয়া চলছে, ওরা চলুক, বিক্রিয়া তো চলবে, কি ওটা তো আমি আটকাতে পারবো না। আমি তাকাইনি, আমি অবজার্ভ করিনি, তাহলে এখন আমার শুরু হয়নি। আমি যেই অবজার্ভ করতে শুরু করছি মানে টি সমান 0, জাস্ট শুরু করছি দেখতে। এটা মানেই অনেকে জানে না টি সমান 0 সময়। ঠিক আছে, টি সমান 0 সময়ে ধরি পরমাণুর সংখ্যা মনে হয় বইয়ে N0 লিখেছে। আমি একবার দেখি পরে বলছি। ঠিক আছে, N0 লিখেছে না N লিখেছে? কেন তাহলে বইয়ের ফর্মে আসবে, নাহলে ওদের যেখানে N0 এসছে আমার সেখানে N আসবে, আমার যেখানে N এসছে তখন ওরা এখানে N0 আসবে। ঠিক আছে, তো বইয়ে লিখেছে টি সমান 0 সময়ে N0 লিখেছে। ঠিক আছে, টি সমান 0, টি সমান 0 মানে প্রাথমিক সময়। তখন পরমাণুর সংখ্যা কত ধরেছি বললাম আমরা? N0। ঠিক আছে, এইবার কিছু সময় পর, কিছু সময়টা কি জানিস? টি সময় পর। এদিকে দেখ, কিছু সময় পর, তো এটা না কিছু সময় আমরা টি সময় পর ধরে নিচ্ছি। কত সময় পর? টি সময় পর পরমাণুর সংখ্যা আমরা ধরলাম N, ধরে নিচ্ছি। যখন টি সমান 0 প্রাথমিক সময়ে পরমাণুর সংখ্যা কত ছিল? N0। আর টি সময় পরে কত হয়েছে? টি সময় পরে পরমাণুর সংখ্যা কত হয়েছে? N। এটা আমরা ধরে নিয়েছি। এইবার আমরা এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা এদিকে দেখ রে, এই লাইনটা দেখ। এই লাইনটা থেকে আমরা একটা বিশাল ইম্পর্ট্যান্ট কাজ করব। ঠিক আছে, এটা আগে লিখি, এটা দেখি লিখছি dN dt সমান মাইনাস ল্যামডা ইন্টু N। এই লাইনটা থেকে ইম্পর্ট্যান্ট কাজটা দেখ। আমরা একদিকে আনবো, কোনাকুনি গুণ করে, না হলে তোদের বুঝতে অসুবিধা হবে। ল্যামডা N নিচে কিছু নাই, মানে 1 আছে। কোনাকুনি যদি গুণ করা হয় কি আসবে বলতো? dN সমান মাইনাস ল্যামডা N। এই মাইনাসটা আমি এখন লিখছি না, ঠিক আছে? না লেখার কারণ হচ্ছে মানে মাইনাসটা তো ওই কমছে, ওই জন্যই লেখা, আর তো কিছু নয়। ওইটাই মাইনাস লেখার তাৎপর্য, ওইটাই ল্যামডা N ইন্টু ডিটি। বলা তোর পর্যন্ত কোনো অসুবিধা? কোনাকুনি গুণ করেছি।
এইবার এনটাকে এদিকে নিয়ে চলে আসছি, মানে এনগুলোকে একদিকে রাখছি, ডিএন এন, এনটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এদিকে কী পড়ে থাকবে, ল্যামডা ডিটি। বল কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? কী করলাম আমি এখানে, এই এনটাকে কী করলাম, এনটাকে এটার নিচে নিয়ে চলে এলাম। এইবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এদিকে ইন্টিগ্রেশনের চিহ্ন বসালাম, এদিকে ইন্টিগ্রেশনের চিহ্ন বসালাম। এবার আমাকে লিমিট বসাতে হবে। এইদিকে কার লিমিট বসাবো, ফাংশনটা কী আছে দেখ, টি, টি এর ফাংশন আছে, তার মানে টিটা কত একবার ধরেছি আমরা, 0, এখানে লোয়ার লিমিট। আর টি সমান যখন 0 ছিল, পরমাণু তখন কত ছিল, তাহলে এইখানে 0 বসালে এইখানে কী বসাবো আমরা, কারণ এখানে এনের ফাংশন আছে। আবার দেখ 0 সময় হলো, 0 সময় পর কত সময়, তাহলে আপার লিমিটে আমরা কী বসাবো এখানে, টি, টি সময় পরে পরমাণু সংখ্যা কত হয়ে গেছে, তাহলে 0 সময় n0, আর টি সময় এখানে কী বসাবো আমরা, বুঝতে পারছিস? এইবারে তোরা ইন্টিগ্রেশন কি হয়েছে, তোদের শুরু হয়েছে? ইন্টিগ্রেশন কী জন্য করা হয়, জোড়া লাগানোর জন্য। বাহ, দুর্দান্ত। তাহলে আমরা যোগেই করে নিতাম, হ্যাঁ তো বারবার যোগ্যরাকে গুণ বলে গুণ করে নিতাম, কেন হবে না? কারণ কারণ ইন্টিগ্রেশন করি কি জন্য, ডেরিভেটিভ করি কি জন্য, গরম গরম লোকের গরম ভাঙতেছে কেন হচ্ছে তো দিকে ছিল, এটুকু এত বোঝাবুঝির চেষ্টা মানে করতে হয় নাম্বার পাওয়ার জন্যে, তো করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাদ দে বাদ দে, দরকার না, দরকার নেই। কেননা এটা এটা ফাংশনের আকার আছে, এটা বারবার গুণ করে হবে নাই, ডিএনএর ফাংশন আছে, যদি সংখ্যায় থাকতো তাহলে বারবার গুণ করে পরে করা যেত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো করে শুন। এইটার ইন্টিগ্রেশন কী হয় রে, ডিএক্স, আর এখানে এক্স আছে, 1/x এর ইন্টিগ্রেশন লগ এক্স হয়, তাই তো? তাহলে এটাও কি লগ এন হবে কিনা বল, যদি ইন্টিগ্রেশন হয়েছে তাহলে বুঝতে পারবি 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, লগ এক্স। তাহলে এখানে এন আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কি হবে, লগ এন হবে। কিন্তু লগ ই বেস থাকলে না, ভালো করে শুনবে, এইদিকে থাকা, লগ যদি ই বেস থাকে, এই মোবাইলটা রাখ রাখ, অন্যদিকে রাখ, লগ ই বেস যদি হয় তাহলে না লগ লিখি না আমরা, আমরা এলএন লিখি। কি লিখি, এলএন। এলএন মানে অন্য কিছু নয়, লগেই, লগ ই বেস হলে আমরা এলএন লিখি। ঠিক আছে, তাহলে আমরা এটা এলএন লিখতে পারি। এই এলএন কেন লিখলাম বুঝতে পারছিস, লগ এন, কিন্তু লগ এন থেকে এলএন লিখে দিলাম। লোয়ার লিমিট কত আছে বল, আর উপরে এন সমান ল্যামডা ডিটি, ল্যামডাটা তো ধ্রুবক, ল্যামডাটা তো ধ্রুবক, আমরা আগেই বলে দিয়েছি ল্যামডাটা কি বটে, একটা কনস্ট্যান্ট বটে, ওই যে সমানুপাতিক ধ্রুবক, ল্যামডাটা তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাটা তো বাইরে চলে গেল, তাহলে ইন্টিগ্রেশনটা কার করতে হবে, ইন্টিগ্রেশনটা কার করতে হবে, ডিটির, এখানে 0 আর এখানে টি, ডিটির ইন্টিগ্রেশন কি হয়, টি হয়। তাহলে ডিটির ইন্টিগ্রেশন কি হবে, এই লাইনে করে দিচ্ছি আমি, ডিটির ইন্টিগ্রেশন হবে টি, ডিটির ইন্টিগ্রেশন হবে টি। আর লোয়ার লিমিট আপার লিমিট বসা, এখানে 0 আর এখানে কি বসাবো, টি। অনির্দিষ্ট সমাকলন শুরু হয়েছিল, এটা বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ কোনটা শুরু হয়েছে, অনির্দিষ্ট তো, ডেফিনাইট না ইনডেফিনাইট, ইনডেফিনাইট চলছে। ও প্লাস সি একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, যোগ করতে হয়, কেন, কারণ কি, ইন্টিগ্রেশন কিন্তু কেন, ঠিক আছে, আমি যদি কোনো একদিন ফাঁকা পাই ওগুলোর কারণ জানাবো, ঠিক আছে, যে সি কেন অ্যাড করছি, ঠিক আছে। হ্যাঁ সেটা ওটা নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু পরে কি করবি, লিখতে হবে, ইনডেফিনাইটে যদি প্লাস সি না অ্যাড করিস নাম্বার দিবে না, ভুল, হ্যাঁ কি জন্য লিখবে দরকার, সেটা তো বটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যদি কোনো একদিন ফাঁকা পাই তাহলে অবশ্যই জানাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। এবার শুন, শুন রে, এই জায়গাটাতে আপার লিমিট আর লোয়ার লিমিট কীভাবে বসাবো দেখ। আপার লিমিট আমরা প্রথমে আপার লিমিট বসাই, এলএন তো বসালাম,
এদিকে দেখ ln তে বসালাম, এই n এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, তাহলে n এর জায়গায় n বসানো মানে সে এইটাই তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ডাইরেক্ট লোয়ার লিমিটটা n0 বসাই দেবো নাই, প্রথমে ln লিখতেই হবে, প্রথমে ln লিখবই, এই n এর জায়গায় n0 বসাবো, তাহলে একবার আপার লিমিট বসাইছি n, একবার লোয়ার লিমিট বসাইছি, ঠিক আছে, সমান ল্যামডা, এইখানে টি এর জায়গায় একবার আপার লিমিট, তাহলে টি এর জায়গায় টি মাইনাস লোয়ার লিমিট মানে এই টি এর জায়গাতেই লোয়ার লিমিটটা, তাহলে এইটার পরের লাইন আমরা উপরে করে দেখাচ্ছি, ঠিক আছে, আগে প্রথমে এইটা দেখি টুকি ln n মাইনাস ln n0, ঠিক আছে, সমান ল্যামডা টি মাইনাস 0 মানে ল্যামডা টি, ঠিক আছে। এইবার দেখ লগের যদি বিয়োগ হয়, লগের বিয়োগ হলে লগের ভাগ লেখা যায়, জানিস কি, জানিস তো এটা, বিয়োগ হলে ভাগ লেখা যায়, যোগ হলে গুণ লেখা যায়, লগ তোদের 11 ছিল মনে হয়, ও ঠিক আছে, n/n0 সমান ল্যামডা টি, ঠিক আছে। এবার শুন পরের লাইন, পরের লাইন তোরা শুন এইদিকে ln আছে মানে লগ আছে, লগ যদি তুলি দিই তাহলে ওইদিকে ই টু দি পাওয়ার বসে যায়, মাইনাসটা মানে রাখলেই ভালো হতো, ঠিক আছে, না হলে প্রবলেম হচ্ছে, এইদিকে মাইনাসটা যে আমরা বাদ দিয়ে দিলাম না, মাইনাসটা মানে লাগাই দিলেই ভালো হতো, হ্যাঁ প্রথম দিকে দিয়ে দিবি, ঠিক আছে, আমরা প্রথম দিকে দিয়ে যাবি, তোদের তো একটু ফাঁকা রইবে কি মাইনাস দিয়ের মতো, মাইনাসটা সে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম না, ওটা বাদ না দিয়ে রাখবি, ঠিক আছে। এবার শুন লগ n/n0 আছে, আমি যদি লগটা তুলতে চাই তাহলে এইদিকে কী করবো আমরা, n/n0 যেমন ছিল রাখলাম, lnটা তুলে দিচ্ছে, লগ তুলে দিলে এইদিকে কি হয়ে যায়, ই টু দি পাওয়ার হয়ে যায়, জানিস তো, জানিস এইদিকে যদি লগ তুলি তাহলে ওইটা ই টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে কি এলো বলতো, n/n0 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইবার কোনাকুনি গুণ কর, তাহলে n সমান কি আসবে বল, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটা বিশাল ইম্পর্টেন্ট সমীকরণ, যেটা অঙ্কতে বারবার কাজে লাগবে, মানে এতবার কাজে লাগবে যে বলার নাই, বা পরবর্তী যে প্রমাণগুলো আছে, ঠিক আছে, সেইগুলো তো হ্যাঁ না, রাতের বেলাতে তারার কমতি দেখাবে আকাশে, যারা জ্যোতিষবিদ আছে তারা অবাক হয়ে যাবে, এতগুলো তারা কোথায় চলে গেলো, এইখানে নাসার লোকগুলো এখানে চলে যাবে, বলে ফেরত দাও আবার তারাগুলো, মুশকিল শেষ নাই, এটা থাক বুঝতে পারবে নাই, ঠিক আছে। তাহলে n সমান n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ইম্পর্টেন্ট, বুঝতে পারিস তো কত, 9টা স্টার, সব 5 স্টার হোটেলগুলো 5 স্টার, এখানে 9টা স্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে, n সমান n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। এবার শোন এই যে আমরা এখনই করলাম, ঠিক আছে, দেখ একটু ভালো করে মনে করে, যে আমরা এরকম ধরেছিলাম যে t সমান 0 সময়ে অক্ষত পরমাণু, অক্ষত মানে কোনো ক্ষত হয় নাই, ঠিক আছে, সেরকম পরমাণু কত ধরেছিলাম আমরা, n0, অক্ষত মানে একদম ক্ষত হয় নাই, ঠিক আছে। আর টি সময় পরে অক্ষত পরমাণু কত বাঁচিয়েছিল বলতো, অক্ষত পরমাণু কত ছিল, একটু আগে লিখেছিলাম আমরা, কত বাঁচিয়েছিল n, তাহলে কতটা ক্ষত হয়েছে বল টি সময়, হ্যাঁ n0 মাইনাস n, বুঝতে পারিস কি বললাম, আরেকবার বলে দিচ্ছি শুন, এটা আমরা লিখেছিলাম একটু আগেই, যে টি সমান 0 সময়ে অক্ষত কত ছিল n0, এটা এখনই লিখেছিলাম না আমরা, আর টি সময় পরে কত হয়েছে n, তাহলে ক্ষত কতটা হয়েছে, এটাও অক্ষত এটাও অক্ষত, হ্যাঁ ক্ষত কত হয়েছে, 0 থেকে টি সময়ে কতগুলো নষ্ট হয়েছে, ক্ষত বা বিঘটন কতগুলো হয়েছে টি সময়ে, আগে ছিল n0 এখন আছে n, তাহলে কতগুলো হয়েছে n0 মাইনাস n, এটি কিন্তু শুধু জাস্ট লিখে রাখবি। n0 মানে কি, n0 মানে হচ্ছে প্রাথমিক পরমাণু, n0 মানে প্রাথমিক অবস্থায় তেজস্ক্রিয় পরমাণু, এটার থেকে অঙ্ক পড়বে, অঙ্কর রূপে একটা দেখা দিলাম, মাইনাস n0টা কি ছিল প্রাথমিক অবস্থায়, n0টা কেন প্রাথমিক অবস্থায় লিখছি দেখ, এখানে কি লেখা আছে, টি সমান
জিরো, সেই জন্য প্রাথমিক অবস্থায়। আর এন মানে কি রে, এন মানে কিছু সময় পর তেজস্ক্রিয় পরমাণু। লেখবি এটা, আমি লিখলাম না, হ্যাঁ ওটা লিখবি তোরা নিজেরাই, বুঝতে পারিস কি না পারিস না বুঝতে। এইবার শুন, এইটার একটা গ্রাফ আছে, ঠিক আছে, এই গ্রাফটা আমরা একটু পরে করাচ্ছি। তার আগে দেখ অর্ধায়ু বা অর্ধ জীবনকাল, ভালো করে শুনবি তো, আমরা উদাহরণের সাহায্যে এটা বেস্টভাবে আমরা আমার মনে হয় বুঝতে পারবি। প্রথমে উদাহরণ, তারপর সংজ্ঞা। 1 গ্রাম রেডিয়াম আছে, 1 গ্রাম রেডিয়াম আছে, ঠিক আছে, 1 গ্রাম রেডিয়াম আছে, তার মানে প্রথমে কত 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 গ্রাম আছে, 1 গ্রাম আছে। এইবারে যে সময় পর এই 1 গ্রামটা কত হয়ে যাবে, হাফ গ্রাম রেডিয়াম হয়ে যাবে, সেই সময়টাকে বলবো অর্ধায়ু। অর্ধায়ু মানে অর্ধ আয়ু, অর্ধেকটা আয়ু, ঠিক আছে। কিন্তু এইটার মানে এইরকম নয় যে তেজস্ক্রিয় পরমাণুটা বাঁচবে 50 বছর আর অর্ধ 25, এইরকম নয় ব্যাপারটা, বুঝতে পারছিস কি? এটা আরো ভালো ভিল আসবে একটু পরে। মানে এটা মানে কীরকম জানিস, এই 1 গ্রাম থেকে হাফ হইলে তো এই যত সময় হলো না, এই হাফ থেকে আবার হাফ হবে, মানে 1/4, বুঝতে পারছিস কি? নাহলে একটু পরে বলছি এগুলো, ঠিক আছে। হ্যাঁ কি বললাম দেখ, প্রথমে কত গ্রাম পরমাণু ছিল রে, প্রাথমিক পরমাণু কত, 1 গ্রাম, প্রাথমিক পরমাণু কত ছিল, 1 গ্রাম। যে সময়টা পর প্রাথমিক পরমাণুর অর্ধেক হয়ে যায়, দেখ তো প্রাথমিক পরমাণুর অর্ধেক হয়েছে কিনা, তাহলে প্রাথমিক যে পরমাণু তার অর্ধেক হতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় অর্ধায়ু বা অর্ধ জীবনকাল। পারবি লিখতে? এবার বইয়ের ভাষাতে কি লেখা আছে শুন, বইয়ের ভাষায় লেখা আছে যে সময় পরে তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার মানে প্রাথমিক যতগুলো ছিল তার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। এরকম একটা প্রশ্ন দেই রে, এরকম একটা প্রশ্ন দেই, 1 গ্রাম রেডিয়ামের অর্ধ জীবনকাল 1622 বছর বলতে কি বোঝায়? 1 গ্রাম রেডিয়ামের অর্ধ জীবনকাল 1622 বছর বলতে, হ্যাঁ বলবি 1 গ্রাম রেডিয়াম থেকে কত হইতে হবে, 1/2 গ্রাম রেডিয়াম হতে 1622 বছর লাগবে, বুঝতে পারলি নাকি? 1 গ্রাম রেডিয়ামের অর্ধ জীবনকাল 1622 বছর বলতে কি বোঝো? লিখবি 1 গ্রাম রেডিয়াম পরমাণু থেকে বিঘটিত হয়ে কত গ্রাম হতে, হাফ গ্রাম হতে 1622 বছর সময় লাগবে। অর্ধায়ু মানে অর্ধেকটা হইতে এত সময় লাগবে, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন দিতে পারে। এইবারে পরেরটা যেটা আছে, পরেরটা আছে তোর অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের সম্পর্ক। এই শুন রে, অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের সম্পর্ক, শুন অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের সম্পর্ক, এই সম্পর্কটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব দেখা যাক। অর্ধায়ু আর বিঘটন ধ্রুবকের সম্পর্ক ধরলাম, প্রথমে টি সমান 0 সময়ে পরমাণু সংখ্যা, টি সমান 0 সময়ে পরমাণু সংখ্যা কত ছিল, n0, ঠিক আছে। এবারে অর্ধেক সময়, তো অর্ধ সময়টাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা লিখব, কি দ্বারা লিখব, ক্যাপিটাল টি। তার মানে টি সমান কি দ্বারা লিখব, টি মানে অর্ধায়ু হচ্ছে, তাহলে অর্ধায়ু সময়ে, বুঝতে পারছিস কিনা? প্রথমে টি সমান 0 সময়, এটা তো আগের মতো নেই লিখলাম, আগের মতো নেই। এইবারে কি করছে দেখ, টি সমান ক্যাপিটাল টি মানে অর্ধায়ু সময়ে পরমাণু সংখ্যা কত হবে বলতো, কি হবে বল, n সমান অর্ধায়ু মানে অর্ধেক হয়ে যাবে, তাহলে n0 বাই কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। কি বললাম দেখ, 0 সময়ে পরমাণু সংখ্যা n0, এটা তো আগেও ছিল লেখা। এইবার বলতে চাইছি আমরা টিটা কত হয়ে গেছে, অর্ধায়ু সমান হয়ে গেছে, তাহলে অর্ধায়ু হয়ে গেছে মানে এইটার কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে,
ঠিক আছে, বল এতদূর পর্যন্ত বুঝতে পারছিস কিনা। এইবারে আমরা একটু আগেই পড়লাম এন সমান, লেখবি লেখাগুলো, হ্যাঁ বই আছে, আমরা জানি এন সমান n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, বল এটা আমরা জানি কিনা। এবার মান বসাবো আমরা, এনের জায়গায় কি বসাবো বল, n0/2 সমান এদিকে n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এই টি এর জায়গায় ক্যাপিটাল টি। কেন এটা n সমান n0/2 কেন বসালাম, কোন সময় বসাচ্ছি দেখ, n সমান n0/2 কখন বসাচ্ছে, অর্ধায়ুর সময়, তাহলে টিটা আমার ক্যাপিটাল টি বসাতে হবে না। কোন সময় হচ্ছে, টি সমান যখন ক্যাপিটাল অর্ধায়ু, সেই জন্য টি এর জায়গায় ক্যাপিটাল টি, তবে না n0/2টা লিখতে পাচ্ছি। এবার দেখ তো n0 ক্যান্সেল হবে, n0 কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইদিকে কি পড়ে থাকলো বল, এদিকে পড়ে থাকলো হাফ, আর এদিকে পড়ে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বল বুঝতে পারছিস। এইবারে আমরা উভয় পক্ষে লগ লিখছি, ঠিক আছে। এবার দেখ দুদিকে উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই, তাহলে উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এইদিকে লগ, এখানে হাফ, আর এদিকেও যদি লগ বসে যায় তাহলে লগ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তোরা এটা হয়তো জানিস, ঠিক আছে, যে এটা মুছে দিচ্ছে, এটা এই লাইনটা আরেকবার করে দিই, দেখ এরকম করে দিচ্ছি, লগ এই 2 এর নিচে কিছু নাই মানে +1 আছে, 2 এর নিচে কিছু নাই মানে +1 আছে। এবারে যদি উপরে যায় 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি, সমান এইখানে এইখানে এটা এরকমই রাখি, তারপর লাইনে করছি লগ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, বল পারি লিখতে। এবার লগের ক্ষেত্রে এই নিয়মটা জানিস কি তোরা, যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, জানিস তোরা এটা, যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, তার মানে এখানে কোনটা সামনে আসবে, -1, এখানে আসবে লগ 2 সমান এখানে এখানে যেটা পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে মাইনাস ল্যামডা টি লগ, এখানে কি হচ্ছে ই। এবার লগ বলতে এলএন লিখবি, ঠিক আছে, লগ না লিখে কি লিখবি এখানে এলএন, এ শুন রে এলএন, ঠিক আছে উভয় পক্ষে। এবার শুন লগ ই বেসের মান হয় 1, কারণ কি শুন এখানে ই বেস মানে এলএন, তো এখানেও ই এখানেও ই, কি হয়ে গেল 1 হয়। যদি মনে আছে 9 বা 11 কিছু জিনিস, তাহলে মনে রাখবি এটা 1 হয়, আর যদি 9 বা 11 না পড়েছিস লগ, তো মনে রাখবি এটার মানটা 1ই হবে, মুখস্থই রাখবি, ঠিক আছে। তাহলে পরের লাইন এদিকে দেখ রে, এটা বুঝতে পারলি কি কেন 1 হচ্ছে, যদি না বুঝতে পারিস মুখস্থ রেখে দিবি। এবার দেখ মাইনাসে কাটা গেল, মাইনাসে কি হলো, কাটা গেল। আর লগ ই এর মান কত বললাম আমরা এখনই, লগ ই এর মান বললাম 1, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হয়। তার মানে এই দিকে আসলেও লগ 2 সমান ল্যামডা টি, ঘুরাই লিখতে পারি ল্যামডা টি সমান লগ 2 লিখতে পারি এটা। এবার টি সমান কি বল, এখান থেকে আমাকে টিটাই তো বার করতে হবে, টিটাই তো অর্ধায়ু, তাহলে টি সমান কি বেরোবে বল, টি সমান লগ 2 বাই ল্যামডা, ঠিক আছে, এইটাও বক্স করবি। আর এটার পরের লাইন কি করবি শুন, এই লগ 2 এর একটা মান আছে, না না বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে, টি সমান লগ 2 এর মান আছে 0.693 বাই ল্যামডা, এইটা তো বসালে অনেক অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। টিটা বটা অর্ধায়ু 0.693 বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে বিঘটন ধ্রুবক, ল্যামডাটা কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য নয়, বিঘটন ধ্রুবক, ঠিক আছে, এইটাও মনে রাখবি, ঠিক আছে। এইটাই হলো কার কার সম্পর্ক বলতে হয়, টি মানে অর্ধায়ু, আর এটা হচ্ছে বিঘটন ধ্রুবক, কার কার সম্পর্ক, এটা সম্পর্ক। এতদূর পর্যন্ত কিন্তু সবার খাতাতে আমি চেক করব, ঠিক আছে, না হলে দেখবি পরের দিন।